You are watching Magic Box Entertainment. নিজের গণ্ডি পেরিয়ে সব কিছুকে জানার, সব জটিলতার সমাধান খোঁজার নেশা মানুষের জন্মাবধি। তাই তো বিপদ জেনেও মানুষ ছুটে গেছে সারা পৃথিবীর কোনায় কোনায়। আজ সে শুধু পৃথিবী নয়, চায় মহাজাগতিক সব রহস্য চাক্ষুষ করতে, তাকে জয় করতে। আবার কখনো কখনো প্রকৃতি এবং পরিস্থিতি মানুষকে দাঁড় করায় দুর্জয়ের সামনে। তবু মানুষ হার মানে না, সে লড়াই করে সব প্রতিকূলতার বিরুদ্ধে। আপনাদের তথা মানুষের এই আজন্ম অ্যাডভেঞ্চারের নেশাকে গল্পে গল্পে আরও একটু প্রশ্রয় দিতে আমাদের এবারের নিবেদন অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য। আশা করি বরাবরের মতো এবারও আপনাদের ভালোবাসা আমরা পাব। এই গল্পের আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য। মানুষের জীবনে এমন কিছু অদ্ভুত, আশ্চর্য এবং দুর্ধর্ষ ঘটনা ঘটে যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আজ আমি যেমনটা, আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত তা আমার কল্পনার অতীত ছিল। কথা শুনে মনে হতে পারে আমি অত্যুক্তি করছি, কিন্তু বাস্তব সে কথা বলে না। কেন বলছি এমনটা, সেটা আমার জীবনের এ পর্যন্ত পুরো গল্পটা শুনলেই বুঝতে পারবেন। জানি না সেটাকে ঘটনার শুরু বলা যায় কি না, তবে একটা অতি সূক্ষ্ম যোগাযোগ যে আছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তখন আমি সবে উচ্চ মাধ্যমিক দিয়েছি। নিজেকে সৌভাগ্যবান মনে হয়, কারণ আমার পরিবার আমাকে কোনো দিনই শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকার জন্য চাপ দেয়নি। স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে আমার বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয়। সেটা খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন রকম সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ, সব কিছুতেই বিস্তৃত ছিল। উচ্চ মাধ্যমিকের পর কলকাতার একটা কলেজে ভর্তি হলাম। সেই সূত্রে বন্ধুবান্ধব, আড্ডা এসব তো চলতই। মাঝে মধ্যে কলেজ স্ট্রিটে বই পাড়ায় চলে যেতাম সবাই মিলে। এমনই একদিন বইয়ের দোকানে পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে একটা বই নজরে পড়ে। বইটার শিরোনাম নির্জন দ্বীপের রহস্য। এর আগে কখনো আমার অ্যাডভেঞ্চার বিষয়ে সেই অর্থে আগ্রহ তৈরি হয়নি, তবে এই বইটা হাতে পাওয়ার পর থেকে, সত্যি কথা বলতে সেই বয়স থেকেই মনে মনে অদ্ভুত একটা খিদে অনুভব করতাম। কিন্তু আটপৌরে বাঙালির জীবন যেমন হয়, ইচ্ছে থাকে হিমালয়ের চূড়ায় উঠে যাওয়ার, কিন্তু পরিস্থিতি এবং পারিপার্শ্বিক সম্পর্কগুলো আমাদের বেঁধে রাখে। অতএব বিভিন্ন লেখকের লেখা পড়ে সাধ্যের মধ্যে স্বাদ পূরণের চেষ্টা চলত শুধু। সে সময় বাংলা সাহিত্য থেকে শুরু করে বিশ্ব সাহিত্যের অজস্র অ্যাডভেঞ্চার উপন্যাস গোগ্রাসে পড়ে ফেলেছিলাম। হয়তো সেই কাল্পনিক অভিযানের ছোট ছোট বিষয় আমাকে ভিতরে ভিতরে সমৃদ্ধ করেছিল। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। তখনও বিয়ে থা করিনি। কয়েক মাসের ব্যবধানে বাবা মাকে হারিয়ে ফেললাম। জীবনে হঠাৎ করে এমন নিঃসঙ্গতা এসে পড়বে তা কখনো কল্পনাও করিনি। বাবা মা আমার জীবনের সবটা জুড়ে ছিল, ফলে এই হঠাৎ শূন্যতা আমার হৃদয়ে
প্রকট প্রভাব ফেলল। সে সময়ে কেমন একটা হয়ে গেছিলাম। সারা দিন বাড়িতেই বসে থাকতাম, কিচ্ছু করতে ভালো লাগতো না। এই শূন্যতা যে অপূরণীয় তা বলা বাহুল্য। এভাবে উদাস নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে হঠাৎ একদিন একটা সিদ্ধান্ত নিলাম। এই চেনা ঘর, চেনা পরিবেশ হয়তো আমাকে বারবার বাবা মায়ের স্মৃতি মনে করাচ্ছে। এখান থেকে যদি কিছুদিনের জন্য দূরে চলে যাওয়া যায় তবে হয়তো কিছুটা মানসিক শান্তি পাব। এ ভাবনা মাথায় আসার পর আর সময় নষ্ট করলাম না। একদিন চলে গেলাম একটা এজেন্সির কাছে। কিছু ভেবে যাইনি যে অমুক জায়গায় যেতে চাই। এজেন্সির সঙ্গে কথা বলে এবং ওদের সমস্ত তালিকা দেখে সিদ্ধান্ত নিলাম আন্দামানে যাব। ওখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা আমার। এমন একটা ভাবনা আমার বহুদিনের যে জাহাজে করে আন্দামানে যাব, সেখানে ঘোরাঘুরি শেষ হলে ফ্লাইটে ফিরব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই এজেন্সির কাছে এমন কোনো ট্রিপ ছিল না। তবে ওরা জানালো জাহাজের টিকিটের ব্যবস্থা ওরা করে দিতে পারবে। শুভস্য শীঘ্রম। কথা বলে জাহাজের টিকিট বুক করার জন্য টাকা পয়সা দিয়ে ফিরে এলাম বাড়িতে। পরদিন দুপুরেই আমার কাছে একটা কল এলো। এজেন্সি থেকে ফোন করে জানানো হলো আগামী সপ্তাহের মঙ্গলবার কলকাতা পোর্ট থেকে আমার জাহাজ ছাড়বে। আজ সন্ধেবেলায় আমি যেন একবার ওদের ওখানে যাই। সন্ধেবেলা পৌঁছে টিকিট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে ফিরে এলাম। কোনো কাজে ব্যস্ত হলে দুশ্চিন্তার প্রভাব অনেকটাই কমে আসে। তাই চলছে এখন আমার মনে। আগামী মঙ্গলবার আমি যাত্রা করব আন্দামানের উদ্দেশ্যে। মনে মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছি। নির্দিষ্ট দিন আসতে আর মাত্র 5 দিন বাকি। অতএব পরদিন থেকেই ব্যাগপত্র গোছানো এবং জিনিসপত্র কেনাকাটা শুরু করলাম। রোববারের মধ্যে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেল। মঙ্গলবার সকালে অনলাইনে একটা ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়লাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের উদ্দেশ্যে। ওহো, এত কথা বলছি অথচ নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। আমি সুব্রত। জীবনের কিছু বর্ণনা আগেই দিয়েছি। বর্তমানে একটা ছোটোখাটো ব্যবসা করি। ব্যবসায় উপার্জন খুব একটা খারাপ নয়। যে সময় আমি কলেজে পড়তাম তখন পর্যন্ত আমি এবং বাবা মা থাকতাম কাঁচরাপাড়ায়। তারপর কলেজ শেষে ব্যবসা শুরু করার বছর দুয়েকের মাথায় পুরনো বাড়িটা বিক্রি করে এবং নিজের উপার্জিত কিছু টাকা তার সঙ্গে যোগ করে শ্যামবাজার এলাকায় 2 কামরার একটা ফ্ল্যাট নিয়েছি। খুব যে ইচ্ছে ছিল ওখান থেকে আসার তা নয়, মূলত কাজের সুবিধার্থেই এই সিদ্ধান্ত। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে পৌঁছাতে মোটামুটি ঘণ্টাখানেক সময় লাগল। সেখান থেকে জাহাজ পর্যন্ত পৌঁছানোর জন্য বাসে যেতে হবে। সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে উঠে পড়লাম বাসে। এর মাঝে 2 বার টিকিট এবং নিরাপত্তার জন্য পরীক্ষা করা হলো। তবে সামগ্রিক ব্যবস্থাপনা যে খুব ভালো তেমনটা বলা যায় না। কলকাতা পোর্ট পর্যন্ত পৌঁছাতে দুপুর হয়ে গেল। তারপর আবার এক প্রস্থ পরীক্ষার পর অবশেষে পৌঁছালাম আমার জাহাজে। জাহাজটা বিশাল বড়। সত্যি কথা বলতে ওখানে পৌঁছানোর পর মনের ভার অনেকটাই লাঘব হয়েছিল। পৌঁছালাম নিজের কেবিনে। ব্যাগপত্র রেখে জাহাজটা একটু ঘুরে দেখার জন্য বেরোলাম। আর তখনই কানাঘুষো শুনতে পেলাম যাত্রীরা সবাই এসে পড়লেও এক্ষুনি যে জাহাজ ছাড়বে তেমন আশা নেই। এই অংশের বর্ণনা আমি খুব বেশি দীর্ঘ করতে চাই না, তাই সংক্ষেপে বলছি। যথাযথ জলের উচ্চতা না হলে এই বড় জাহাজ এখান থেকে সমুদ্র পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। তাই আমাদের প্রায় 1 দিন অপেক্ষা করতে হলো সেই বন্দরে। অবশেষে 22 ঘন্টা দেরি করে আমাদের জাহাজ রওনা হলো। আন্দামানে পৌঁছাতে 4 দিন সময় লাগবে। মনে মনে আমি দারুণ উত্তেজিত হয়ে আছি। স্থলভাগের জলস্রোত ছেড়ে যখন বিস্তীর্ণ সমুদ্রের মাঝে পৌঁছাবো
তখন চারপাশের দৃশ্য কেমন হবে তা ভেবেই রোমাঞ্চ হচ্ছে। নদীর পাড়ের প্রাকৃতিক শোভা দু চোখ ভরে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা। একসময় এসে পৌঁছালাম মোহনায়। সামনে অসীম সমুদ্র। ততক্ষণে খাওয়ার সময় হয়েছে। খাওয়া দাওয়া সেরে নিজের কেবিনে গিয়ে সাদা চাদর পাতা বিছানায় টানটান হয়ে শুয়ে পড়লাম। পাশে একটা জানালা রয়েছে। সেই জানালার ওপাশে দূরে চোখে পড়ছে বিস্তীর্ণ নীল সমুদ্র। কলকাতা পোর্টে অতটা সময় বসে থাকতে থাকতে শরীরে অহেতুক ক্লান্তি জমেছিল, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল ঘণ্টার শব্দে। কেবিনের দরজা খুলে দেখি গরম গরম কফি এসে উপস্থিত। কফিটা শেষ করে জাহাজের ডেকের দিকে গেলাম। ততক্ষণে অস্তগামী সূর্য সমুদ্রের ঢেউ ছুঁয়ে ফেলেছে। সূর্যের রক্তিম আভা অনন্ত ঢেউয়ের উপরে দীর্ঘ মায়াবী আভা সৃষ্টি করেছে। মাঝে মাঝে মনে হচ্ছে সূর্যটা সামান্য একটু ডুব দিয়ে আবার ভেসে উঠছে। আহা, এই সৌন্দর্যের জুড়ি মেলা ভার। জাহাজের আরও কিছু যাত্রী বিক্ষিপ্তভাবে এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে। তারাও এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। অনেকক্ষণ কাটালাম ওখানে। অনেকের সঙ্গেই টুকিটাকি কথাবার্তা এবং আলাপ হলো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে মনে অনাবিল শান্তি নিয়ে শুয়ে পড়লাম নিজের বিছানায়। খুব ভোরে ঘুম ভেঙে গেল। উৎসাহ নিয়ে বাইরে গেলাম। ভোরের মৃদু কুয়াশায় চারপাশ কেমন আচ্ছন্ন হয়ে আছে, আর সেই কুয়াশার ওপারে উদীয়মান সূর্যের ম্লান কমলা আভা সূর্যোদয়ের জানান দিচ্ছে। ডেকে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখলাম জাহাজের ধাক্কায় জল যেন ফেনার মতো সাদা হয়ে ছড়িয়ে পড়ছে। এদিনও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কেটে গেল। সন্ধ্যার দিকে জাহাজেই একটা গানের অনুষ্ঠানের আয়োজন ছিল। কিছুটা সময় ওখানে সুন্দর কেটেছে। যথারীতি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মানসিক শান্তি চোখে ঘুম হয়ে অল্প সময়েই নেমে এলো। পরের দিনটাও সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে ফুরফুরে মনে কেটে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে নিজের মতো শুয়ে পড়লাম। সব ঠিক থাকলে আগামীকালই আমরা গন্তব্যে পৌঁছে যাব। আন্দাজ তখন রাত 2টো হবে। হঠাৎ ঘুমন্ত অবস্থায় অদ্ভুত একটা দুলুনি অনুভব করলাম। এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল। জানালাটা বন্ধ করা। একটা শো শো শব্দ অস্পষ্টভাবে কানে আসছে। ব্যাপারটা কি বোঝার জন্য জানালাটা খুললাম। এমনটা যে হতে পারে তা আমার কোনোভাবেই মাথায় আসেনি। জানালার পাল্লাটা খোলার সঙ্গে সঙ্গে তীব্র একটা ঝাপটায় ঘরের ভিতরে বাতাস এবং এক রাশ জল ঢুকে পড়ল। তবে কি ঝড় উঠেছে? সমুদ্র উত্তাল হয়েছে? তাড়াতাড়ি জানালা বন্ধ করে কেবিন থেকে বেরিয়ে আন্দাজ করলাম জাহাজের প্রায় সব লোক আচমকা এই অভিঘাতে আশ্চর্য হয়ে বেরিয়ে পড়েছে। অনেকেই যাচ্ছে ডেকের দিকে। জাহাজে তখন সাইরেন বাজছে। আমিও দ্রুত পায়ে ডেকে এসে পৌঁছালাম। সে দৃশ্য কল্পনার অতীত। ঢেউ যে এমন বিশাল হতে পারে তা আমার ধারণা ছিল না। মনে হচ্ছে যেন অতিকায় এক রাক্ষস দুরন্ত বেগে মুহুর্মুহু জাহাজের দিকে ছুটে আসছে, গিলে ফেলতে চাইছে আমাদের। ততক্ষণে জাহাজের কর্মীরা সবাইকে সতর্ক করতে শুরু করেছে সবাই যেন লাইফ জ্যাকেট পরে নেয়। যে কোনো রকম দুর্ঘটনার জন্য তৈরি থাকতে হবে। এদিকে পরিস্থিতি দেখে আমি থতমত খেয়ে গেছি। কি করব দিশা খুঁজে পেলাম না। বন্দরে যে জাহাজটা মনে হয়েছিল বিশাল, এখন মনে হচ্ছে তীব্র স্রোতের মাঝে একটা কাগজের নৌকা। যে কোনো সময়ে চোখের পলকে যেন উল্টে যাবে। তারপর এই মাঝ সমুদ্রে এত মানুষ সহ সলিল সমাধি ঘটবে এই জাহাজের। এক কর্মীর ধমকে আমার ঘোর কাটল। আমি ছুটলাম নিজের কেবিনের দিকে। কোনো রকমে কেবিনে আমার জন্য বরাদ্দ জ্যাকেটটা গায়ে দিয়ে আবার ডেকের দিকে রওনা দেব, এমন সময়
একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম। মনে হলো জাহাজটা অনেকটা কাত হয়ে গেছে। আমি কোনো রকমে একটা আংটা ধরে নিজেকে সামলালাম। আমি জাহাজের বিভিন্ন অংশ ধরে ধরে বেরোলাম কেবিন থেকে। ততক্ষণে কেবিনে লোকজনের ছোটাছুটি শুরু হয়েছে। মহিলা কণ্ঠের প্রাণপণ আর্তনাদ, কান্না, লোকজনের চিৎকার, এসব শোনার পর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। ওদিকে যে লম্বা প্যাসেজে আমি দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে এগিয়ে আসা জল স্পষ্ট দেখতে পাচ্ছি। ছুটলাম জলের উল্টো দিকে। আমার সঙ্গে আরও অনেক মানুষ ছুটছে। ডেকের সামনে যখন পৌঁছালাম তখন সামনে থেকে দেখতে পেলাম একটা বিশাল জলোচ্ছ্বাস আছড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি জলের তলায়। সাঁতার কাটার অভ্যাস আমার ছিল, তাছাড়া লাইফ জ্যাকেট রয়েছে, কিন্তু এ তো সুইমিং পুল কিংবা পুকুর নয়। তবু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপরে ভেসে ওঠার চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। কোনো রকমে যখন আমি জলের উপরে উঠেছি তখন এক ঝলক দেখলাম জাহাজটাকে। আবার একটা বিশাল বড় ঢেউ আমাকে অজানা সমুদ্রের বুকে ভাসিয়ে নিয়ে চলে গেল। কোনো কিছু ভাববার মতো পরিস্থিতি সেই সময় কোনো সুস্থ মানুষের থাকে না। প্রকৃতিতে চলছে প্রচণ্ড ঝড়, সেই সঙ্গে বৃষ্টি, এবং এই দুর্যোগের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাস। জাহাজটা কি ভেসে উঠল, রক্ষা পেল এই দুর্যোগ থেকে? তা আমি জানি না। মুহুর্মুহু জলোচ্ছ্বাসে তখন আমি অজানা দিকে ভেসে চলেছি। একবার ভেসে উঠছি, পরক্ষণে আবার একটা ঢেউ এসে আমাকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে যে কি হয়েছিল তার আমি কিছুই জানি না। সম্ভবত আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এই যে শুনতে পাচ্ছেন আপনি? শুনছেন? একটা অস্পষ্ট মহিলা কণ্ঠের ডাকে আমি ধরফর করে উঠে বসলাম। দেখলাম আমার সামনেই একটি মেয়ে বসে। বয়স আন্দাজ 23-24 হবে। ধাতস্থ হতে সময় লাগলো। কয়েকবার বুক ভরে শ্বাস নিয়ে চারদিকে তাকালাম। সমুদ্রের একটা চড়ায় রয়েছি আমি। একদিকে বিস্তীর্ণ অসীম সমুদ্র, আর উল্টো দিকে কিছু গাছপালা, বন জঙ্গল চোখে পড়ছে। 150-200 ফুট চওড়া একটা সমুদ্র তট। আপনি আপনি কে? এটা কোথায়? এই প্রশ্নের উত্তর আপনার মতো আমিও জানি না। তবে আমরা যে একই জাহাজের যাত্রী ছিলাম সেটা অস্পষ্টভাবে মনে করতে পারছি। গতকাল গানের অনুষ্ঠানের ওখানে সম্ভবত আপনাকে একবার দেখেছিলাম। ও, কিন্তু আমাদের জাহাজ? জানি না, হঠাৎ করে তখন যে কি হলো কিছু বুঝে ওঠার আগেই সব কেমন উলটপালট হয়ে গেছিল। আমিও আপনার মতো ভাসতে ভাসতেই চড়ায় এসে পৌঁছাই। তবে এখান থেকে অনেকটাই দূরে, কমপক্ষে 1 কিলোমিটার তো হবেই। ভোরের আলো ফোটার পর হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি আপনি বালির উপরে পড়ে আছেন। গত রাতে যে ঝড় সমুদ্রকে উত্তাল করেছিল তা এখন সমুদ্রকে ত্যাগ করে আমার মনে এসে আছড়ে পড়ল। গত রাতের অশান্ত সমুদ্র এখন সম্পূর্ণ শান্ত। মৃদু মৃদু ঢেউয়ের খেলায় মেতে রয়েছে সে। কিন্তু এ কোথায় এসে উপস্থিত হয়েছি আমরা? এখান থেকে ফেরার উপায় কি? কোনো ধারণা নেই দুজনের। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এখান থেকে হেঁটে গেলে নিশ্চয়ই কোনো জনবসতি পাবো। জানি না পাওয়া যাবে কিনা, তবে চেষ্টা তো করতেই হবে। উঠে দাঁড়ালাম। শারীরিক ক্ষমতা অনেকটাই কম মনে হলো। এই মুহূর্তে পেটে কিছু না পড়লে বেশিক্ষণ চলতে পারবো না। কিন্তু আমাদের দুজনের কাছে কোনো কিছুই নেই, শুধু আধভেজা পোশাকটুকুই সম্বল। থাকার মধ্যে দুজনের কাছে 2টো লাইফ জ্যাকেট রয়েছে। সম্ভবত ওই 2টো ছিল বলেই শেষ পর্যন্ত উপকূলে এসে পৌঁছেছি আমরা। বালুতট পার হয়ে গাছপালায় ঘেরা জঙ্গল শুরু হলো।
এমন বনাঞ্চলে যে ধরনের পাখি আমরা দেখতে অভ্যস্ত তেমন কোনো পাখি নজরে পড়ছে না। তবে অচেনা এক প্রজাতির পাখি মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। বুকের কাছটা এবং মাথাটা ধবধবে সাদা, ডানার রং আকাশী। জানি না ওটা কি পাখি। মাঝে মাঝে কিচমিচ করে ওরাই ডেকে উঠছে। মিনিট 5-7 হাঁটার পর শরীর কেমন অবসন্ন মনে হলো। চোখের সামনে কেমন ঝাঁঝিয়ে উঠল সব কিছু। বসে পড়লাম আমি। সামান্য জল আর কিছু খাবার পেটে না পড়লে আমি আর চলতে পারবো না। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি দেখছি। বলে সেই মেয়েটি হাঁটতে হাঁটতে আশেপাশে জঙ্গলে ঘুরে দেখতে লাগলো। আমি অবসন্নভাবে একটা গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে এলো। হাতে সবুজ রঙের পেয়ারার মতো দেখতে কয়েকটা ফল, কিন্তু পেয়ারা নয়, কারণ ফলগুলোর উপরটা আপেলের মতো মসৃণ। সামনেই এক জায়গায় এই ফল অনেক হয়ে আছে, নিন খান। হ্যাঁ, কিন্তু এগুলো যদি বিষাক্ত ফল হয়? আশা করি তেমনটা হবে না। দেখলাম পাখিরা খাচ্ছে। যতদূর জানি পাখিরা বিষাক্ত ফল খায় না। যদিও সেই মুহূর্তে আমার কাছে দ্বিতীয় কোনো উপায় ছিল না। হয় খিদের যন্ত্রণায় মারা যাব, নয়তো খেয়ে। অতএব ওর কাছ থেকে একটি ফল নিয়ে কামড় বসালাম। সুস্বাদু ফল, দারুণ মিষ্টি নয়, তবে রসে ভরপুর। গোগ্রাসে 2টো ফল খেয়ে ফেললাম। অনেকটাই সুস্থ বোধ হলো। আমার সামনে বসা মেয়েটিও একটি খেলো। আরও 2টি অবশিষ্ট রয়েছে। সে 2টি মেয়েটি নিজের পকেটে রাখল। আপনার নামটা জানা হয়নি। তিয়াশা মল্লিক। ও, আপনি কি পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছিলেন? ঘুরতে যাচ্ছিলাম, তবে সোলো ট্রিপ। আপনি? একই রকম। এই কয়েকদিন আগেই আসলে আমার বাবা মা দুজনকেই হারিয়েছি। বাড়িতে ভালো লাগছিল না, তাই বেরিয়েছিলাম কিছুটা সময় নিজের মতো কোথাও কাটানোর জন্য। আপনার নামটা? সুব্রত রায়। কিন্তু জাহাজ থেকে ভেসে শুধুমাত্র আমরা দুজনই কি এখানে এসে পৌঁছেছি? হতে পারে, আবার এমনটাও হতে পারে যে কিছু যাত্রী এসে পৌঁছেছে, কিন্তু তাদের সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি। আমি বুঝতে পারছি না এখন আমরা কি করব। এখানে পরিস্থিতি যা দেখছি তাতে মনে হচ্ছে না আশেপাশে কোনো জনবসতি আছে। আর তাছাড়া যেমন জংলা পরিবেশ, তাতে হিংস্র জন্তু জানোয়ার থাকলেও আশ্চর্য হব না। এদিকে সময় বয়ে যাচ্ছে। সূর্য ধীরে ধীরে মধ্য গগনে পৌঁছাচ্ছে। এক্ষুনি উদ্ধার পাওয়ার কোনো আশা নেই। অতএব দিনের আলো থাকতে রাত কাটানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থা মজবুত এবং নিরাপদ হওয়া প্রয়োজন, যাতে মাঝরাতে কোনো হিংস্র জানোয়ার আমাদের উপরে চড়াও হতে না পারে। সেই কথাই বললাম মেয়েটিকে। বলছিলাম যে বেলা হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। এক্ষুনি রাতে নিরাপদে কাটানোর মতো একটা ব্যবস্থা করা প্রয়োজন। সেটা তো শেষ উপায়। তার আগে আরও কিছুক্ষণ খুঁজে দেখলে বোধহয় ভালো হয়, আশেপাশে কোনো জনবসতি আছে কি না। আর একটা কথা, আমি আপনার চেয়ে বয়সে ছোট, আপনি না বললেও চলবে। জানি দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ, তবু বাস্তব বিবেচনা করলে এই মুহূর্তে আমরা দুজন ছাড়া দুজনের আর কেউ নেই। হ্যাঁ, সে কথা ঠিক। একরকম মনস্থির করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন অজ্ঞাত জঙ্গলে বন্দি আমরা। জঙ্গল কিনা বলা যায় না। চলুন, কথা বলতে বলতে ঘুরে দেখি। হ্যাঁ, ফল 2টো খাওয়ার পরে একটু ভালো লাগছে। চলুন। হাঁটতে হাঁটতে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। দুজনের পরিচয় বাড়তে লাগলো। আমরা সমুদ্র তট থেকে খুব বেশি দূরে গেলাম না, পাছে পথ হারিয়ে ফেলি। কিন্তু দুর্ভাগ্য এটাই, আরও কমপক্ষে আধা ঘন্টা ধরে হাঁটার পরেও জনবসতির কোনো চিহ্ন চোখে পড়ল না। একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে ছোট ছোট পেয়ারা গাছের আকৃতির অসংখ্য গাছ হয়ে রয়েছে, আর সেই গাছের নিচে একটু মোটা ধরনের ঘাসের পুরু আস্তরণ। গাছে থাকা ফলগুলো দেখে চিনতে পারলাম যে ফল খেয়ে কিছুক্ষণ আগে আমি আমার পেট ভরিয়েছি, সেই ফলের গাছ ওগুলো। তবে এই ফল গাছের বাগানের মতো জায়গাটা খুব বেশি বড় নয়। 2 বিঘা জমি ওই গাছে ভরা। তার পাশেই
বেশ উঁচু উঁচু মোটা গাছ। আমি বললাম, আচ্ছা, আমার মনে হয় আর না এগিয়ে এখানেই রাত কাটানোর ব্যবস্থা করা উচিত। ফলের গাছও রয়েছে, ফলে পেট ভরানোর জন্য যথেষ্ট পরিমাণে খাবার পাওয়া যাবে। আর পাশেই ওই যে উঁচু গাছগুলো রয়েছে, ওখানে কিছুটা উপরে থাকার মতো ব্যবস্থা করব। দুজনে লেগে পড়লাম আস্তানা তৈরির কাজে। কাজ করতে করতে মনে মনে ভাবছিলাম, হয়তো সুস্থ স্বাভাবিকভাবে যখন জীবন কাটাই তখন এমন কিছু কল্পনাও করা যায় না, কিন্তু পরিস্থিতিতে পড়লে আমরা অনায়াসে কত কিছু ভেবে কত কিছু করে ফেলি। ঢাল নেই, তলোয়ার নেই, গাছের ডাল ভেঙে জড়ো করা বেশ ঝকমারি কাজ। একটাই সুবিধা, গতরাতে ঝড়ের প্রভাবে ভেঙে পড়া ডাল এদিকে ওদিকে বেশ কিছু রয়েছে। সেগুলো জড়ো করে ছোট ডালগুলো ভেঙে ফেলে অনেকগুলো মোটা ডাল জোগাড় হলো। তারপর মজবুত দেখে কিছু লতা জোগাড় করলাম, কিন্তু খুব বেশি ভরসা পেলাম না। আমার গায়ে যে জামাটা রয়েছে সেটাকে খুলে ফালি ফালি করে চিড়ে ফেললাম। তারপর সেগুলোকে একটার সঙ্গে আরেকটা বেঁধে বেশ কিছু দড়ি বানালাম। এক জায়গায় 3টে গাছ মোটামুটি কাছাকাছির মধ্যে রয়েছে। প্রথমে একটা মোটা ডাল 5 ফুট উপরে আড়াআড়ি বেঁধে তার উপরে দাঁড়িয়ে আবার একটা ডাল আড়াআড়ি বাঁধলাম। এবার সেটার উপরে দাঁড়িয়ে যে পর্যন্ত নাগালে পাওয়া যায় সেখানে গাছের ডাল বেঁধে শুরু করলাম আস্তানা গড়ার কাজ। কাপড়ের ফালি এবং শক্ত লতা দিয়ে ডালগুলোকে বাঁধতে লাগলাম। অনেকটা মাচার মতো তৈরি হলো ব্যাপারটা। নিচের মাটি থেকে প্রায় 13-14 ফুট উঁচু মাচা। আশা করা যায় চট করে কোনো জন্তু এখানে নাগাল পাবে না। আর তাছাড়া তৈরি করার সময় নিচে যে ডালগুলো বেঁধেছি সেগুলো খুলে ফেলব। ইচ্ছা আছে একটা মইয়ের মতো বানাবো। ওঠার সময় সেটা খাটিয়ে উঠব, উঠে সেটাকে টেনে তুলে নিলে আর কারো পক্ষে ওঠা সম্ভব হবে না। আর তাছাড়া গাছগুলো সোজা লম্বা হয়ে উঠেছে, নিচের দিকে কোনো ডালপালা নেই যা ধরে কিছু উঠতে পারবে। মাচা তৈরির কাজ শেষ করতে করতে বেলা হয়ে গেল। মইটা আজকের মতো কোনো ক্রমে তৈরি করলাম, ওটাকে আগামীকাল সকালে আরও ভালো করে গড়তে হবে। সেদিনের মতো মাচায় ওঠার আগে দুজনে মিলে পরিমাণ মতো ফল সংগ্রহ করলাম। তারপর শেষমেশ যখন মাচায় উঠছি তখন দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে। আলো থাকতে তাও একরকম ছিল, অন্ধকার নামার পর পরিস্থিতি অন্যরকম হয়ে উঠল। চারদিকে অন্ধকার। আমাদের এই মাচার সামনে ফলের বাগান, তারপরেই সমুদ্র তট। ওদিক থেকে ঢেউয়ের গর্জন কানে ভেসে আসছে। চাঁদের আলোর প্রতিফলনে ঢেউয়ের মাথাগুলো মাঝে মাঝে সাদা ফেনার মতো ঝকঝক করে উঠছে। চন্দ্রালোকের মৃদু আলোয় আমরা দুজনে মাচা থেকে পা ঝুলিয়ে বসে আছি। যদি এখান থেকে কোনোদিন আর না ফিরতে পারি? এখনও হাল ছেড়ে দেওয়ার মতো কিছুই হয়নি। আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো জাহাজ কিংবা কোস্টগার্ডের বোট দেখতে পাই কিনা। আশা রাখি ফিরতে পারবো। আর একান্ত যদি ফিরতে না পারি তবে এই ফলের বাগান আর এই যে মাচার উপরে বাড়ি, নিশ্চিন্ত জীবন। আমার মাথায় না বাকি মানুষগুলোর কথা ঘুরছে। জাহাজের বাকি যাত্রীদের যে কি হলো, তারা কি সবাই প্রাণে বেঁচে ফিরে গেছে? কি জানি, হতে পারে। আবার হতে পারে সবাই তলিয়ে গেছে সমুদ্রের জলে। আমরা দুজনে যে প্রাণে বেঁচে গেছি এটাই তো অনেক বড় পাওনা, তাই না? আগামীকাল আগুন জ্বালতে হবে। আমি দেখেছি হারিয়ে গেলে পর ধোঁয়া সৃষ্টি করে মানুষকে সিগন্যাল পাঠানো যায়। তেমন কিছু একটা করতে হবে। হ্যাঁ, সব চেষ্টা আগামীকাল সকালে করা যাবে। আপাতত বড্ড ক্লান্ত লাগছে, ঘুম প্রয়োজন। বসে বসে এর আগে কয়েকটা ফল খেয়েছিলাম, তাই টানটান হয়ে মাচার উপরেই শুয়ে পড়লাম। অজ্ঞাত একটি মেয়ের সঙ্গে সাময়িক আলাপে এভাবে পাশাপাশি শুয়ে পড়তে যেমন অস্বস্তি আমার হচ্ছিল, ঠিক একই রকম অস্বস্তি যে মেয়েটিরও হচ্ছে তা বুঝতে পারছি। কিন্তু সেই পরিস্থিতিতে কিছুই করার নেই। রাতের ধকল, তাছাড়া এই আস্তানা তৈরি করার জন্য সারা দিনের পরিশ্রমে আমি অবসন্ন। এখন একটু না ঘুমালে অসুস্থ হয়ে পড়ব।
আমি শুয়ে পড়ার পর দেখলাম তিয়াশাও ইতস্তত করতে করতে আমার থেকে কিছুটা দূরে শুয়ে পড়ল। যতই হোক, আমি তো মেয়েটির কাছে অজ্ঞাত পরিচয়। গাছের ডাল বেঁধে বেঁধে মাচাটা শক্তভাবেই তৈরি হয়েছে। তার উপরে শুতে যাতে অসুবিধা না হয় তাই কিছু পাতা পুরু করে বিছিয়ে দিয়েছি, ফলে এখন শোয়ার জন্য সেটা বেশ আরামদায়ক। আগামীকাল উপরে একটা ছাউনি তৈরি করতে হবে, নয়তো বৃষ্টি এলে ভিজে একসা হব। ডালপালার ফাঁক দিয়ে উপরে চাঁদটাকে দেখা যাচ্ছে। মনের অস্থিরতা না থাকলে এই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করা যেত, কিন্তু যখন প্রাণ নিয়েই সংশয় তৈরি হয় তখন সমস্ত সৌন্দর্য ফিকে হয়ে যায়। হরেক রকম আশঙ্কা আমার মনে মুহুর্মুহু আঘাত করতে লাগল। দুশ্চিন্তার পাহাড় পার হয়ে নিজের অজান্তেই এরপর এক সময় আমার চোখে ঘুম নেমে এলো। হঠাৎ একটা ধাক্কায় ধরফর করে উঠে বসলাম। দেখলাম তিয়াশা আমায় ধাক্কা দিয়েছে এবং ভয়ার্ত অভিব্যক্তিতে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। প্রথমটায় বুঝতে পারলাম না কি ব্যাপার, কি হয়েছে জিজ্ঞাসা করতে যাব, সেই সময় একটা অপরিচিত প্রাণীর গর্জন দূর থেকে কানে ভেসে এলো। বিভৎসতার বিকট প্রতিরূপ, যেন আকাশ বাতাস চিড়ে হুঙ্কার করছে। কিন্তু কি হতে পারে ওটা? তিয়াশা আমার হাতখানা চেপে ধরে আছে। ফিসফিস করে ও বলল, ওটা কি? বুঝতে পারছি না, তবে সারাদিন যতটা শান্ত নির্ভয় বলে মনে হয়েছিল জায়গাটাকে, তেমনটা যে নয় তা স্পষ্ট বুঝতে পারছি। তবে শব্দটা শুনে মনে হচ্ছে অনেক দূরে। যাকে ঘুমিয়ে পড়ো, ভেবে লাভ নেই, যা হবে দেখা যাবে। আমার ঘুম আসবে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, আমি তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন তুমি একটু ঘুমিয়ে নাও, আমি না হয় বসে আছি। আমার কথায় আশ্বস্ত হয়ে তিয়াশা শুয়ে পড়ল। আমি উৎকর্ণ হয়ে মাচায় বসে রইলাম। আজ সারাটা দিন মনে হয়নি যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে। ভোর হতে খুব বেশি দেরি নেই, আকাশ সাদাটে হয়ে আসছে। আমার চোখেও মুহুর্মুহু ঢেউয়ের মতো ঘুম আছড়ে পড়ছে। আকাশ যখন আরও কিছুটা সাদা হয়ে এলো তখন তিয়াশা উঠে আমার অবস্থা দেখে বলল, কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে, আমি তো এতক্ষণ ঘুমালাম, এবার আপনি একটু ঘুমিয়ে নিন। হ্যাঁ, আর বসে থাকতে পারছি না। এই বলে আমি কাত হয়ে শুয়ে পড়লাম। তবে বেশিক্ষণ যে ঘুমাতে পেরেছি তা নয়। সূর্যের আলো যখন গায়ে এসে পড়ল তখন সেই আলোর ঝলকানিতে ঘুম কোথায় বিদায় নিল। আমিও উঠে পড়লাম। আজ অনেক কাজ রয়েছে। সবার আগে আমাদের আস্তানাটাকে আরও মজবুত করতে হবে। গতরাতে যে শব্দ শুনেছি তাতে আন্দাজ করা যায় সেটা যে জন্তুর গর্জন তার আকৃতি বিরাট বড়। যদি সে কোনোভাবে এদিকে এসে পড়ে সেক্ষেত্রে খুব সহজে যাতে আমাদের আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সকাল থেকেই কাজে লেগে পড়লাম। গতকাল তাড়াহুড়ো করে মইটা তৈরি করেছিলাম। প্রথমে সেটাকে ভালোভাবে বেঁধে তৈরি করলাম। তারপর শুরু হলো ছাউনি দেওয়ার কাজ। সেই সঙ্গে তিন পাশেও গাছের ডাল লম্বালম্বি করে বাঁধলাম। অনেকটা খাঁচার মতো দেখতে হলো। কি কপাল আমাদের! ছিলাম শহুরে জীবনে অভ্যস্ত, ঘুরতে বেরিয়ে এখন পোষ্য জানোয়ারের মতো খাঁচায় বাস করতে হবে। গতকাল খুব কাছাকাছি যে ডালগুলো ছিল সেগুলো সংগ্রহ করেছিলাম। আজ আরও কিছুটা গিয়ে দেখলাম ভাঙা ডাল অঢেল রয়েছে। ফলে আস্তানা তৈরির কাজে উপকরণের খুব একটা সমস্যা হলো না। তবে আরও কিছু দড়ি থাকলে কাজটা সহজে হতো। শক্ত লতা এদিকে ওদিকে রয়েছে, সেগুলোই ব্যবহার করেছি। কিন্তু সেগুলো কতদিন আমাদের আস্তানাকে ধরে রাখতে পারবে তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। আরও কিছু কথা
আগে বলা হয়নি। আমার হাতে একটা ঘড়ি ছিল, স্বাভাবিকভাবেই সেটা সমুদ্রের জল লেগে বিকল হয়েছে। পকেটের মোবাইল ফোনটাও বিগড়েছে। তিয়াশার কাছে যে মোবাইল, সেটার অবস্থাও অনুরূপ। অতএব সময় যে দেখব সেই উপায়ও নেই। তবু সেগুলো ফেলে না দিয়ে আমরা দুজনে যত্ন করে রেখেছি মাচায়। দুজনেরই মনে আশা, খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার পাব। স্বাভাবিক জনজীবনের আর কোনো চিহ্ন আমাদের কাছে নেই, শুধু শরীরের অবশিষ্ট পোশাক এবং ওই অকেজো যন্ত্রগুলো ছাড়া। সূর্য যখন মধ্য গগনে, তখন আস্তানা তৈরির কাজ শেষ হলো। তবে এখানেই যে শেষ এমনটা বলা যায় না। আপাতত কয়েকদিন কাটানোর জন্য ঠিক আছে, কিন্তু যদি দীর্ঘদিন এখানে থাকতে হয় তবে আরও ভালোভাবে ওটাকে তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, আরও সুরক্ষিত হওয়া প্রয়োজন, যাতে কোনোভাবেই কারো দ্বারা আক্রান্ত না হই। যাই হোক, আস্তানার উন্নতি সাধন শেষ হলে আমি তিয়াশাকে বললাম, আচ্ছা বলছি কি, যে এভাবে এক জায়গায় আটকে না থেকে আমাদের বোধহয় একটু ঘুরে ফিরে দেখা উচিত, যদি কোনো কিছু সন্ধান পাই আমরা। এরপর দুজনে মিলে দেখার জন্য বের হলাম। সমুদ্র তট ধরেই আমরা চলেছি। বেশ কিছুটা এগোনোর পর একটা সামান্য উঁচু কালো পাহাড় স্থলভাগ থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেন একটা সীমানা। ওপারের অংশ এবং এপারের অংশকে পৃথক করে পরীক্ষার মতো দাঁড়িয়ে আছে। আমি বলছি আজ আর যাওয়ার দরকার নেই, আগামীকাল আরও সকাল সকাল বেরিয়ে ওপারে কী আছে আমরা দেখে আসব। আরও দেরি যদি আজকে করি তবে ফিরতে অন্ধকার হয়ে যেতে পারে। বেশ। দুজনে মিলে ফিরতি পথ ধরলাম। সমুদ্রের ঢেউ এসে যেখানে আছড়ে পড়ছে বালির উপরে, ঠিক সেই বরাবর সামান্য পা ভিজিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখো, আমি তোমার চেয়ে বড় হলেও এমন কিছুও বড় নই। তুমিও যদি আমায় আপনি না বলো আমার ভালো লাগবে। মাথা নাড়িয়ে তিয়াশা সম্মতি জানালো। আমার বাবা মা নিশ্চয়ই চিন্তা করছে। হ্যাঁ, সেটা খুবই স্বাভাবিক। যেমন ঝড় হয়েছে তাতে নিশ্চয়ই সে খবর সব জায়গায় পৌঁছেছে। সত্যি কথা বলতে, আমার এই পরিস্থিতির জন্য জানা চিন্তা হচ্ছে, তার চেয়ে বাবা মার জন্য বেশি চিন্তা হচ্ছে। দেখো তিয়াশা, চিন্তা করে আর কি করবে? আমাদের দুজনের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক এখান থেকে মুক্ত হওয়া। আজকের যুগে এমনটা তো হওয়া সম্ভব নয় যে বছরের পর বছর কোনো জাহাজ বা কোনো কিছু এদিকে আসবে না। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে যদি কিছু আসে সেটা যাতে কোনোভাবেই আমাদের মিস না হয়। একথা বলতে বলতেই অদ্ভুত প্রতিক্রিয়ায় আমি ভেজা বালির উপরে ঝাঁপ দিয়ে পড়লাম। আমার দুহাতের মাঝে প্রাণীটা ছটফট করছে। অভাব বোধহয় এভাবেই মানুষকে আক্রমণাত্মক করে তোলে। ওর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নজরে পড়ে ঢেউয়ের তোড়ে বেশ বড়সড় একটা মাছ বালির উপরে এসে পড়েছে এবং সেটা নড়ে চড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছে জলে। মুহূর্ত মাত্র অপেক্ষা না করে আমি ঝাঁপিয়ে পড়েছি এবং বলা বাহুল্য, আমার উদ্দেশ্য সফল হয়েছে। কানকোর পাশ দিয়ে আঙুল ঢুকিয়ে মাছটাকে শক্ত করে ধরে ফেললাম। সম্ভবত সাটিং জাতীয় কোনো মাছ। গতকাল থেকে আজ পর্যন্ত শুধু ওই একঘেয়ে ফল খেতে খেতে মুখ একেবারে বিস্বাদ হয়ে গেছে। এ আমাদের পরম সৌভাগ্য ছাড়া আর কি হতে পারে? আমায় ওভাবে ঝাঁপিয়ে পড়তে দেখে তিয়াশা খিলখিল করে হেসে উঠল। হতে পারে বিষয়টা খুব দ্রুত ঘটেছে, তবু অস্বীকার করব না যে তিয়াশাকে ওভাবে হাসতে দেখে আমার হৃদয়ের মাঝে কেমন একটা ঝিলিক খেলে গেল। তিয়াশা সুন্দরী, দুদিনের অযত্নে চুলগুলো ওর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সময় ওভাবে হাসি আমার হৃদয়ে কেমন নাড়া দিয়ে গেল। জানি না এমনটা কিভাবে হলো। প্রথম দিকে ওর আচরণে সামান্য একটা অবিশ্বাসের ইঙ্গিত ছিল, কিন্তু খুব দ্রুততার সঙ্গে সেই ভাবটা কেটে যাচ্ছে, সেটাও অনুভব করতে পারছি। নির্জন এই জায়গায় দুটি প্রাণ যেন হঠাৎ করেই একে অন্যকে ভরসা করতে শুরু করেছে। এই হেসো না, হেসো না। হ্যাঁ, দেখো দেখো, ওভাবে ঝাঁপিয়ে পড়তে দেখলে হয়তো আমিও তোমার মতোই হেসে উঠতাম, কিন্তু এটা কিন্তু অস্বীকার করতে পারবে না, ওভাবে না ঝাঁপালে এমন একটা মাছ থেকে আমরা বঞ্চিত হতাম। কি বলো? এই জন্যই বলে মাছে ভাতে বাঙালি। মাছ দেখলেই হলো,
লেজ কামড়ে ধরার জন্য একেবারে তৈরি। তুলনামূলক প্রফুল্ল মনে মাছটাকে সঙ্গে করে দুজনে আস্তানার দিকে ফিরে এলাম। মাছ তো পাওয়া গেছে, রান্না করার উপকরণ নেই সেটাও নয় বাদ দিলাম, কিন্তু আগুন না হলে সব আশা ব্যর্থ। কাঁচা মাছ তো আর খেতে পারবো না। অতএব আজন্ম টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে দেখে আসা অনভিজ্ঞ প্রক্রিয়া অবলম্বন করতে লাগলাম, অর্থাৎ কাঠের সঙ্গে কাঠ ঘষতে লাগলাম। কিন্তু সে কি আর সহজে হয়? আর অভিজ্ঞতা নেই বলে কিছুক্ষণ পর পর অধৈর্য হয়ে উঠছি। তবে এক সময় সামান্য ধোঁয়া নজরে পড়ল। তার আগেই কিছু শুকনো ঘাস এনে জমিয়ে রেখেছিলাম। তাছাড়া কাঠ তো রয়েছেই। উৎসাহ নিয়ে আরও কিছুক্ষণ ঘষতে ঘষতে যখন লাল হয়ে উঠল, তখন সেই শুকনো ঘাসে স্পর্শ করতে জ্বলে উঠল আগুন। নিজেকে আদিম মানুষ বলে মনে হচ্ছে। আগুন জ্বলতে দেখে আমার যে কি আনন্দ! উৎসাহে শুকনো কাঠ ভেঙে ভেঙে সেই আগুনে দিতে লাগলাম। কয়েক মুহূর্তের মধ্যে সেগুলো জ্বলে উঠল। এরপর একটা কাঁচা ডালের সঙ্গে মাছটাকে বেঁধে সেই আগুনের উপরে ধীরে ধীরে সেঁকতে লাগলাম। কিছুক্ষণ পরেই মাছের উপাদেয় গন্ধ আমাদের নাকে এলো। সমস্ত রকম ভালোর সম্ভাবনা যখন মানুষ ত্যাগ করে, তখন সামান্য প্রাপ্তি অসীম শান্তি দেয় মনে। আমাদেরও তাই হলো। কোনো মশলা ছাড়া এমনভাবে মাছ খাওয়ার কথা এমনি সময় ভাবতেও পারি না, অথচ এখন অমৃত মনে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন আমাদের আস্তানায় উঠছি, তখন সূর্য ঢলে পড়েছে। এতখানি পথ হাঁটাহাঁটি করেছি, তার উপর এতক্ষণ আগুনের পাশে বসে মাছ পোড়াচ্ছিলাম। এসবে শরীর বেশ ক্লান্ত ছিল। দুজনেই শুয়ে পড়লাম। আজ একটা দিক থেকে নিশ্চিন্ত, যদি বৃষ্টি আসে তবে ছাউনি আমাদের জলের হাত থেকে রক্ষা করবে। আর তাছাড়া ডাল বেঁধে বেঁধে যে বেড়া তৈরি করেছি, তা হঠাৎ করে কোনো হিংস্র জন্তুকে আমাদের কাছে পৌঁছাতে দেবে না। তবে ইচ্ছা আছে ধীরে ধীরে সেই বেড়ায় যে ফাঁক রয়েছে তা কিছু দিয়ে ঢেকে দেব। আজ দুপুরে যখন সেই উঁচু পাহাড়টা পর্যন্ত গেলাম, তখন পথে এক জায়গায় একটা গাছ দেখলাম। তাল পাতার মতোই পাতা, তবে ওটা যে তাল গাছ নয় সে বিষয়ে আমি নিশ্চিত। খুব একটা উঁচুও নয়, মাটিতে দাঁড়িয়েই ওটার পাতা ভেঙে নেওয়া সম্ভব। আগামীকাল ওখানে গিয়ে বেশ কিছু পাতা সংগ্রহ করে আনব। ওই পাতা যদি দেওয়ালে বেঁধে দেওয়া যায় তবে সম্পূর্ণ আড়াল তৈরি হবে। এদিকে রাত ক্রমে বাড়ছে। বন্য পোকামাকড় রকমারি সুরে ডেকে চলেছে। তার সঙ্গে মিশে আছে মুহুর্মুহু ঢেউ ভাঙার শব্দ। এই নির্জনে কোনো রকম আয়োজন ছাড়া আরও কিছুদিন কি করে বেঁচে থাকা সম্ভব সেসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে খচমচ একটা শব্দ কানে এলো। সম্ভবত সেই সময় ঘুম অগভীর ছিল, তাই সেই শব্দে সজাগ হয়ে উঠলাম। আমাদের আস্তানার বেড়ার ফাঁক দিয়ে চারপাশ দেখা যায়। চাঁদের আলোয় পুরোপুরি স্পষ্ট না হলেও আবছাভাবে অনেকটাই দেখা যাচ্ছে। আর সেই অন্ধকারে আমি যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া শটান হয়ে উঠল। একটা কোনো জন্তু আমাদের আস্তানা থেকে হাত বিশেক দূরে হেঁটে যাচ্ছে। অবয়বটা বিশাল বড়, কিন্তু ওটা যে কোন প্রাণী তা বুঝলাম না। খুব দ্রুত হাঁটছে না, ধীর পায়ে এগিয়ে চলেছে সমুদ্রের দিকে। খচমচ আওয়াজটা সম্ভবত তিয়াশার কানেও পৌঁছেছে। লক্ষ্য করলাম অন্ধকারে তিয়াশাও উঠে বসেছে, তাকিয়ে আছে ওই জন্তুটার দিকে। আমি ইশারায় ওকে বোঝালাম যাতে কোনো শব্দ না করে। আমাদের চোখের সামনে অচেনা জন্তুটা এগিয়ে গেল সমুদ্রের দিকে। ঢেউগুলো যেখানে আছড়ে পড়ছে ঠিক সেখানে দাঁড়িয়ে
বিকট হুঙ্কার করে উঠল, আর সেই হুঙ্কারের তীব্রতায় তিয়াশা আতঙ্কে আমাকে জাপটে ধরল। পরক্ষণেই সংকুচিত অপ্রস্তুত হয়ে বাঁধন আলগা করে একটু দূরে সরে বসল। আমিও সামান্য অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু সেই সময় সে বিষয়ে ভাববার মতো পরিস্থিতি আমাদের ছিল না। আবার একবার জন্তুটা ডেকে উঠল। তিয়াশা যে আতঙ্কে কাঁপছে তা অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম। এবার সেই জন্তুটা ঘুরে এদিকে আসতে লাগলো। আমরা যে গাছের উপরে আস্তানা বানিয়েছি সেখানে এসে থমকে দাঁড়ালো, ঠিক যেখানে বিকেলের দিকে মাছটাকে পুড়িয়েছিলাম সেখানে মাটিতে মাথা নিচু করে সম্ভবত গন্ধ শুকল। তারপর মাথা তুলে ডান দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তিয়াশা এবং আমি দুজনেই পাথরের মতো স্থির হয়ে রয়েছি। জন্তুটার গলার ঘর ঘর শব্দ কানে ভেসে আসছে। মাথাটা অনেকটা ভল্লুকের মতো। বেশ কিছুক্ষণ ধরে আমাদের আস্তানার নিচে ঘোরাঘুরি করল জন্তুটা। তারপর নিজের মতো আবার চলে গেল জঙ্গলের ভিতরে। আমাদের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এতক্ষণ মনে হচ্ছিল কোনো জীবন্ত বিভীষিকা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। রাত তখন খুব বেশি বাকি নেই। যা দেখলাম তাতে এই রাতে আর ঘুম হবে না। ওর আচরণ দেখে যেটুকু আন্দাজ করলাম তাতে আমাদের উপস্থিতিও টের পেয়েছে। নিশ্চয়ই আবার ফিরে আসবে, খোঁজ করবে অনুপ্রবেশকারীদের। অতএব আগামীকালই নতুন আস্তানার খোঁজ করতে হবে। দুদিন ধরে কত কষ্ট করে এত সুন্দর একটা বসবাসের জায়গা বানিয়েছি, সেটা ছেড়ে চলে যেতে হবে ভেবে খারাপ লাগলো। অবশ্য একথাও ঠিক, এই জঙ্গলি আস্তানা ছেড়ে যদি মানুষের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তখন আর এটার জন্য আমার মায়া হবে না। দুজনে মাচাতেই চুপচাপ বসেছিলাম। বেশ কিছুক্ষণ পর যখন অনেক দূর থেকে সেই জন্তুটার হুঙ্কার কানে এলো তখন নিশ্চিত হলাম আমরা আর ওটার নাগালের মধ্যে নেই। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তিয়াশা ইতস্তত করে বলল, আই এম সরি, আসলে ওটাকে দেখে এমন ভয় পেয়েছিলাম। কিছু মনে করনি তো? না না, দেখো, আমি বুঝতে পারছিলাম তোমার মনের কি অবস্থা। এতে মনে করার কিছুই নেই। যতই নতুন পরিচয় হোক, এই মুহূর্তে আমার তুমি এবং তোমার আমি ছাড়া আর তো কেউ নেই। এখন তাও তুমি সঙ্গে আছো বলে সময়টা কেটে যাচ্ছে। ভাবো, এখানে যদি তুমি একা কিংবা আমি একা থাকতাম কি অবস্থা হতো। তা ঠিক, কিন্তু ওটা কোন প্রাণী ছিল? এমন জন্তু আমি আগে কখনো দেখিনি, এমনকি কোথাও শুনিও নি। তা আমি জানি না, তবে এটা বুঝেছি যে ওটা আমাদের উপস্থিতি টের পেয়েছে। পরে আবার আমাদের খোঁজে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে অন্যত্র সরে যেতে হবে। আলো ঠিক করে ফুটলেই চলো বেরিয়ে পড়ি। গতকাল যেদিকে গেছিলাম ওদিকটায় চলো, দেখি দেখি সেরকম কোনো থাকার মতো জায়গা খুঁজে পাওয়া যায় কি না। হ্যাঁ, কিন্তু এই দুদিনে একটাও জাহাজ কিংবা নৌকো এদিকে চোখে পড়েনি। কতদিন যে এভাবে এখানে থাকতে হবে কে জানে। যতদিন আমাদের কপাল না ফেরে ততদিন এভাবেই চলবে। একান্ত যদি ওই জন্তুটার পেটে আমরা না চলে যাই। দিনের আলো ভালো করে ফুটতেই দুজনে বেরিয়ে পড়লাম। পকেটে করে বেশ কয়েকটা ফল নিয়েছি পথে খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে নজর রাখছি। উদ্দেশ্য একটাই, থাকার মতো অন্য কোনো জায়গা খুঁজে বার করতে হবে। গতকাল যে পর্যন্ত এসেছিলাম প্রায় সেই পর্যন্ত যখন চলে এসেছি হঠাৎ চোখে পড়ল যে পাহাড়টা উল্টো দিক থেকে সমুদ্রে এসে মিশেছে সেটা বেয়ে একটু উপরে উঠলে একটা গুহার মতো জায়গা। মনে আশা জাগল, ওখানে গিয়ে একবার দেখতে হবে থাকার মতো কি না। তেমন হলে 1-2 দিন অন্তর গিয়ে সেই ফলের বাগান থেকে ফল সংগ্রহ করে আনব। এসব ভাবতে ভাবতে
সেই পরীক্ষার মতো পাহাড়ের একদম কাছে পৌঁছালাম। খুব যে খাড়া ঢাল তেমন নয়, সহজেই বেয়ে বেয়ে ওঠা যায়। দুজনে মিলে কালো পাথরে সাবধানে পা ফেলে ফেলে উঠতে লাগলাম। একদম উপরে ওঠার পর নজর গেল ওপারে। ওদিকে গাছপালা তুলনামূলক কম। অবশ্য গাছপালা কম নয়, এদিকে যেমন বড় বড় গাছগুলোর গোড়ায় জঙ্গল হয়ে রয়েছে, ওদিকে তেমনটা নয়। গাছের ফাঁক দিয়ে বহু দূর পর্যন্ত দেখা যায়। আমার পাশেই ছিল তিয়াশা। হঠাৎ বলে উঠল, ওইদিকে দেখো, ওই যে ওরা ওরা মানুষ বলে মনে হচ্ছে। তাকিয়ে দেখলাম তিয়াশার কথা সঠিক। দূরে কয়েকজন মানুষ চোখে পড়ছে বটে, তবে তারা আমাদের মতো মানুষ বলে মনে হলো না। তাদের শরীরে কোনো পোশাক নেই, হাতে কিছু লাঠি সোটা। চলো যাই ওখানে। না না কেন? আমি নিশ্চিত যে ওরা জঙ্গলি মানুষ। আর এই ধরনের মানুষ সাধারণত হিংস্র প্রকৃতির হয়। আমাদের দেখে ওরা কীরকম প্রতিক্রিয়া করবে কোনো নিশ্চয়তা নেই। হতে পারে আমাদের মেরেই ওরা নিজেদের খাদ্য বানিয়ে ফেলল। দেখলাম তিয়াশার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তবে এই দুদিনের পরিস্থিতি দেখে যতদূর মনে হয়, ওই মানুষরা পাহাড়ের এপারে আসে না। আর সম্ভবত যে জন্তু গত রাতে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিল, সেও ওপারে যায় না। এই পাহাড়টা একটা সীমানা। একদিকে জঙ্গলি মানুষ, আরেকদিকে হিংস্র জানোয়ার। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নো ম্যানস ল্যান্ডে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা অ্যাডভেঞ্চার গল্প নির্জন দ্বীপের রহস্য প্রথম পর্ব। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।